যেমনটা আমরা গত এপিসোডে দেখেছিলাম, জুং ডেইটির নজর থেকে বেঁচে বেরিয়ে আসতে পেরেছিল, কিন্তু এই দুনিয়ায় টিকে থাকতে হলে তাকে আরও শক্তিশালী হতে হবে। এরই মধ্যে টাইগো সিটির লর্ডের ম্যানশন থেকে সে সি মাউন্টেন আর্ট পেয়েছিল, পাশাপাশি সে একটি পার্পেল অ্যামেথিস্টও অর্জন করেছিল। সেই অ্যামেথিস্টের এনার্জি ব্যবহার করে জুকিং সি মাউন্টেন আর্টের প্রথম লেভেল অর্জন করেছিল। এরই মধ্যে জুকিংয়ের দেখা হয়েছিল একদল স্ক্যাভেঞ্জারের সঙ্গে। তাদের মধ্যে সানিও নামের একজন জুকিংকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু জুকিং তাকে অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু দিয়ে এই দুনিয়া থেকে মুক্তি দিয়েছিল। যদিও স্ক্যাভেঞ্জার দলের লিডার মিস্টার লেই এখনও জুকিংকে তার দলের সঙ্গে রাখতে চেয়েছিলেন। সম্ভবত তিনি জুকিংয়ের সেই নিষ্ঠুরতার আড়ালে লুকিয়ে থাকা নিরীহ ও ভীত শিশুটিকে অনুভব করতে পেরেছিলেন, যে শুধু বেঁচে থাকার জন্য নিজেকে এমনভাবে বদলে নিয়েছিল। এবার এই এপিসোডের শুরুতেই আমরা মিস্টার লেইকে দেখতে পাই, যিনি জুকিংকে সামান্য খাবার দিচ্ছিলেন। তিনি তাকে বলছিলেন, এই দুনিয়ায় তুমি বিনামূল্যে খাবার শুধু মৃত মানুষের কাছেই পাবে। যখনই খাবার পাবে তখনই তার ওপর ঝাঁপিয়ে পড়বে। কে জানে পরের বার তুমি কখন খাবার পাবে। আজ খাবে তবেই তো কাল পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এরপর এই দুজন বালুর ঝড় পার হয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলো। জুং তাদের জিজ্ঞেস করলো, আপনার প্রিয় খাবার কোনটি? এর উত্তরে মিস্টার লেই বললেন, তার ভাজা সাপের মাংস খেতে ভালো লাগে। এর টেক্সচারও বেশ শক্ত হয় এবং খেতেও বেশ সুস্বাদু লাগে। এভাবে ভ্রমণ করতে করতে তারা অবশেষে স্ক্যাভেঞ্জারদের ক্যাম্পে পৌঁছে গেল, যেটিকে ডার্গে সোয়ার্সও বলা হতো। এখানেও আধিপত্যের সেই একই গল্প চলছিল। শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত এবং এতে তারা আনন্দও পেত। মনে হতো যেন হেভেন তাদের অন্যদের নির্যাতন করার আশীর্বাদই দিয়েছে। এছাড়াও এই ক্যাম্পের একটি বিশেষ বিষয় ছিল, এখানে কেউ কারো সাহায্য করত না, সেটা খাবার হোক কিংবা এলিক্সার। এগুলো পাওয়ার জন্য রক্তপাত করা ছিল অবশ্যম্ভাবী। শুধু তাই নয়, এই ক্যাম্পে একটি প্লেজার হাউসও তৈরি করা হয়েছিল, যাতে পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরও মানুষ তার কামনা বাসনাকে বাঁচিয়ে রাখতে পারে। জুকিং যখন সেই প্লেজার হাউসের ভেতরে উকি দেওয়ার চেষ্টা করছিল, তখন লেই তার মাথায় টোকা দিয়ে বলল, ওদিকে তাকিও না, ওই হাউসে যাওয়ার মতো বড় তুমি এখনো হওনি। তখন জুকিং বলল, আমার সেখানে যাওয়ার ইচ্ছেই নেই, আমি শুধু দেখছিলাম সেখানে আসলে কি করা হয়। মিস্টার লেই তাকে বলতে লাগলেন, এই ক্যাম্পের মানুষগুলো অলস বসে থাকতে পছন্দ করে না। এখানে প্রায় 20 ট্রায়ালের আয়োজন করা হয়। শুধু আমার সঙ্গে আছো বলে তোমাকে এখানে থাকতে দেওয়া হবে না। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তোমাকেও 20 ট্রায়ালে অংশ নিতে হবে। যদি তুমি সেই ট্রায়ালে বেঁচে যেতে পারো তাহলে এই স্ক্যাভেঞ্জার ক্যাম্পের অংশ হয়ে যাবে, আর যদি না পারো তাহলে সরাসরি এই জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর আমাদের একটি ট্রায়ালের দৃশ্য দেখানো হয়। সেখানে একটি উইন্ড শ্যাডো উলফ অত্যন্ত নিষ্ঠুরভাবে একজন মানুষকে হত্যা করে দেয়, অথচ এই শ্যাডো উলফটি ছিল মাত্র লেভেল 1-এর একটি বিস্ট। সেখানে উপস্থিত লোকেরাও এই লড়াই দেখে বেশ উত্তেজিত হয়ে উঠেছিল। প্রথম প্রতিযোগী মারা যাওয়ার কারণে লড়াইটাও তাদের কাছে এখন বিরক্তিকর লাগছিল। তাই তারা চিৎকার করে বলতে লাগলো, চলো দ্বিতীয় কন্টেস্টেন্টকে এরিনায় পাঠাও। এরপর আমরা সেখানে একটি মেয়েকে দেখতে পাই যে ভীষণ ভয় পেয়েছিল। তখন সেখানে শুয়ে থাকা একজন লোক তাকে বলল, পরের নম্বরটা তোমার, এভাবে ভয় পেলে তুমি নিশ্চিতভাবেই মারা যাবে। ঠিক সেই সময় মিস্টার লেই জুকিংকে নিয়ে সেখানে পৌঁছে গেলেন এবং সেই লোকটিকে বললেন, আমি এই ছেলেটাকে রাস্তা থেকে তুলে এখানে নিয়ে এসেছি। এর কোনো নাম নেই, তাই তোমরা একে শুধু বাচ্চা বলে ডাকবে। ওই লোকটিকে 3 বিয়ার্ড নামে ডাকা হতো। সে ছিল এই ক্যাম্পের হাউসকিপার। লোকটি বলল, আরে বাহ, তুমি তো একেবারে পারফেক্ট সময় এখানে এসে পৌঁছেছ। আসলে আজই আমরা ক্যাম্পের নিয়ম পরিবর্তন করেছি। এখন একটি নতুন এক্সোটিক বিস্ট, যেটি সেকেন্ড লেভেলের, সেই লড়াইয়ে অংশ নেবে। এরপর সে সেই মেয়েটিকেও সেখানে ডেকে নেয়। 3 বিয়ার্ড বলছিল, এখানে তোমাদের বেঁচে থাকা কিংবা মারা যাওয়া সবকিছুই তোমাদের ভাগ্যের উপর নির্ভর করবে। চলো দেখি আজ তোমাদের দুজনের মধ্যে কে দুর্ভাগ্যের শিকার হতে চলেছ। এই কথা বলেই সে তাদের সামনে কিছু বোন স্টিকের লট পেশ করল। জুকিং সেখান থেকে একটি বোন তুলে নিল। একই সঙ্গে সেই মেয়েটিও একটি বোন তুলে নিয়েছিল। 3 বিয়ার্ড বলল, যার বনে পাইথন লেখা আছে সেই এরিনায় যাবে। যদিও এরিনায় যাওয়া আর জাহান্নামে যাওয়ার মধ্যে আসলে খুব একটা পার্থক্য ছিল না। এদিকে মেয়েটি ভীষণ ঘাবড়ে গেল। সেই বনের ওপর কি লেখা আছে সেটাও পড়ার মতো সাহস তার ছিল না। এরই মধ্যে জুকিং বলল, আমি প্রথমে যাব। এরপর সে সরাসরি এরিনায় চলে গেল। এই লড়াই দেখার জন্য সেখানকার মানুষের মধ্যে প্রচণ্ড উত্তেজনা ছিল। এবার খাঁচাটি খুলতেই সেই সেকেন্ড লেভেলের এক্সোটিক বিস্টটি প্রথমেই শ্যাডো উলফের কাটা মাথাটি বাইরে ছুঁড়ে ফেলে দিল। এটি ছিল একটি জয়েন্ট হর্নড পাইথন, যেটি দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল। মানুষগুলো এই বিস্টটিকে দেখেই অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, এই ছেলেটা আর মাত্র কয়েক মুহূর্তের অতিথি, কয়েক সেকেন্ডের মধ্যেই এই লোকটাকে ওই পাইথনের পেটের ভেতর পাওয়া যাবে। এদিকে 3 বিয়ার্ড মিস্টার লেইকে বলছিল, আজকাল তো খারাপ ভাগ্য একটি মৃত্যুর পদ্ধতিতে পরিণত হয়েছে। একদিনও যদি আমাদের ভাগ্য আমাদের সঙ্গে না থাকে তাহলে আমাদের গল্প সেখানেই শেষ হয়ে যাবে। এদিকে সেই ভীত মেয়েটি সাহস করে তার বোনটি পরীক্ষা করল। সেখানে লেখা ছিল পাইথন, অর্থাৎ নিয়ম অনুযায়ী এরিনায় যাওয়ার কথা তারই ছিল।
কিন্তু জু কিং তার জায়গা নিয়ে নিয়েছিল। এদিকে লোকজন উত্তেজিত হয়ে সেই পাইথনকে বলতে লাগলো, তাড়াতাড়ি এই লোকটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দাও, আমরা এর রক্ত দেখতে চাই। অনেকক্ষণ ধরে আমরা বিরক্ত হয়ে আছি, তবে এই লড়াইটা দেখে মজা হবে। ঠিক তখনই পাইথন জু কিংয়ের ওপর আক্রমণ করল। জু কিং বাতাসে লাফ দিয়ে সরাসরি তার আয়রন স্পিয়ারটি পাইথনের গলায় ঢুকিয়ে দিল। এরপর সেই আয়রন স্পিয়ারটি নিচের দিকে টেনে নিয়ে জু কিং পাইথনটির শরীর চিড়ে ফেলল। একই সঙ্গে সেই জায়ান্ট হর্ন পাইথনের গল ব্ল্যাডারও তার হাতে চলে এলো। এই দৃশ্য দেখে প্রথমে সবাই একেবারে নীরব হয়ে গেল, যেন তাদের কণ্ঠস্বর গলাতেই আটকে গিয়েছিল। এরপর হঠাৎ করেই তারা জু কিংয়ের প্রশংসা করতে শুরু করলো। তারা বলতে লাগলো, এই ছেলেটা সত্যিই অসাধারণ, মাত্র এক আঘাতেই সে সেকেন্ড লেভেলের একটি বিস্টকে শেষ করে দিয়েছে। এই লোকটি নিশ্চয়ই অন্তত সেকেন্ড লেভেলে কাল্টিভেশন করেছে। কিন্তু এই সমস্ত লোকের ধারণাই ভুল ছিল, কারণ জু তখন মাত্র প্রথম লেভেলেই ছিল। আর এই প্রথম লেভেলের শক্তির জোরেই স্ক্যাভেঞ্জার ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই সে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছিল। এদিকে মিস্টার লেইও বেশ গর্বিত বোধ করছিলেন, কারণ তিনি মৃতদেহের স্তূপের মধ্যে থেকে জু কিংকে তুলে এনেছিলেন। অন্যদিকে থ্রি বিয়ার্ডও আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করতে লাগলো, বাচ্চাটাকে তুমি কোথা থেকে পেয়েছ? কিন্তু থ্রি বিয়ার্ড এই প্রশ্নের কোনো উত্তর পেল না, কারণ উত্তর পেলেও থ্রি বিয়ার্ড সেটা বিশ্বাস করত না। এদিকে জু কিং পাইথনটিকে অর্ধেক কেটে কাঁধে তুলে নিল, কারণ তার মনে ছিল মিস্টার লেই সাপের মাংস খেতে পছন্দ করেন। ঠিক তখনই আমরা দুজন লোককে দেখতে পাই, যারা কোনো টেকনিক ব্যবহার করে নিজেদের অদৃশ্য করে রেখেছিল। তারাও জু কিংয়ের এই শক্তি দেখে হতবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন বলছিল, এই ছেলেটা যেন একেবারে একটি র জেডের টুকরো। তখন সেভেন এল্ডার বলল, হ্যাঁ, এটা র জেড, আর এটাকে রিফাইনিং করতে হবে। এই লোকটি ছিল কিশাটং সেক্টের 7th পিকের মাস্টার। এরপর সে নিজের আসল রূপে ফিরে এলো। সে তার সঙ্গীকে জিজ্ঞেস করছিল, বলো তো মাস্টার বাই এখানে কবে আসবেন? এর উত্তরে লোকটি বলল, আর মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি এখানে পৌঁছে যাবেন। তখন সেভেন মাস্টার বলল, এবার আমি মাস্টার বাইকে কিশাটংয়ে আসার জন্য রাজি করিয়েই ছাড়ব। এমনিতেও আমাদের ফ্যাকশনের চেয়ে বেশি কেয়ারফ্রি ফ্যাকশন আর কোথাও নেই। এদিকে জু কিং সেই সাপের গল ব্ল্যাডার খেয়ে মিস্টার লেইকে বলল, আজকের ভোজ আমার পক্ষ থেকে। এরপর আর মিস্টার লেইও সেই পাইথনটিকে রান্না করতে শুরু করলেন। এদিকে জু কিং দেখতে পেল তার জন্য নতুন কাপড় রাখা হয়েছে, তাই সে সঙ্গে সঙ্গেই কাপড়গুলো পরে মিস্টার লেইয়ের সামনে চলে গেল। মিস্টার লেই তখন ডাইনিং টেবিলে বসে তার অপেক্ষা করছিলেন। জু কিংকে নতুন কাপড়ে দেখে মিস্টার লেই খুব খুশি হয়ে গেলেন। এদিকে টেবিলের ওপর রাখা বাটিগুলো দেখেই জু কিং বুঝতে পারল এখানে আরও কেউ তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু মিস্টার লেই বললেন, না, এখানে আর কেউ আসবে না, এটা শুধু আমার পুরনো অভ্যাস, যার জন্য আমি খাবার বলেছিলাম সে আর কখনো ফিরে আসতে পারবে না। এরপর তিনি জু কিংকে চপস্টিক ব্যবহার করতে বললেন। বাড়ির বাইরে সে একজন স্ক্যাভেঞ্জার হলেও বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তাকে সেই পুরনো ঐতিহ্যগুলোই অনুসরণ করতে হবে। এদিকে জুংয়ের হাতে এলিয়েন পয়জনের কারণে একটি মিউটেশন পয়েন্ট তৈরি হয়ে গিয়েছিল, যার ফলে জুংও কষ্ট পেতে শুরু করেছিল। মিস্টার লেই বিষয়টি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন। তিনি তাকে বললেন, ডেইটি ক্যাটাস্ট্রফি নিয়ে এসেছে, সে আমাদের পুরো পৃথিবীকে এলিয়েন পয়জন দিয়ে দূষিত করে দিয়েছে। এর ফলে সেই অশুদ্ধ এনার্জি সবকিছুকেই মিউটেট করছে। এর মধ্যে যদি বেঁচে থাকতে হয় তাহলে কাল্টিভেশনই একমাত্র উপায়, কিন্তু কাল্টিভেট করাও সহজ হবে না, কারণ সেটার কারণেই তুমি আবার সেই একই পয়জনের সংস্পর্শে চলে আসতে পারো। তুমি সেকেন্ড লেভেলের পাইথনের গল ব্ল্যাডার খেয়েছিলে, কিন্তু সেটা তোমার মিউটেশন পয়েন্টকে পুরোপুরি ঠিক করতে পারবে না। মিস্টার লেইয়ের কথা শোনার পর জু কিং কাল্টিভেট করা শুরু করল, তবে তিনি জু কিংকে পরামর্শ দিলেন যত দ্রুত সম্ভব এলিক্সার খেয়ে নিতে হবে, তাহলেই তার মিউটেশন পয়েন্ট নিয়ন্ত্রণে আসবে। এরপর আমাদের জু কিংয়ের মাইন্ড স্পেসের দৃশ্য দেখানো হয়। সেখানে এখন আর একটি নয়, বরং দুটি টাইগার উপস্থিত হয়ে গিয়েছিল। তাদের শক্তি জু কিংয়ের শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করল। এভাবেই জু কিং চি কন্ডেনসেশনের দ্বিতীয় লেভেলে পৌঁছে গেল। এই ব্রেকথ্রুর পিছনে আসল কারণ ছিল সেই পাইথনের গল ব্ল্যাডার, যা জু কিংয়ের শক্তি বাড়িয়ে দিয়েছিল। জু কিং দ্বিতীয় লেভেল অর্জন করার সঙ্গে সঙ্গেই তার শরীরে থাকা পয়জন কিছুটা নড়াচড়া করতে শুরু করল, কিন্তু তার খুব দ্রুত হোয়াইট এলিক্সারের প্রয়োজন হতে চলেছিল, তাই সে সরাসরি মার্কেটের দিকে রওনা হয়ে গেল। ঠিক তখনই কিশাটং পিকের 7 মাস্টারও তাকে দেখতে পেল। সে বলল, লোকটা তো আজ নতুন কাপড় পরেছে, মনে হচ্ছে সে স্ক্যাভেঞ্জার ক্যাম্পকেই নিজের বাড়ি হিসেবে মেনে নিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা ফ্যাটি শান এবং মাসি নামের দুজন লোককে দেখতে পাই। তারা ছিল ব্লাড শ্যাডো স্কোয়াডের। মাসি সেখানে আসার সঙ্গে সঙ্গেই দোকানে কাজ করা সেই মেয়েটিকে বকাঝকা শুরু করলো। সে তাকে বলল, মনে হচ্ছে তুই বেঁচে থাকার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছিস। বলতো হোয়াইট এলিক্সারের কোয়ালিটি এত খারাপ হয়ে গেল কিভাবে? তোমরা টাকা তো একই পরিমাণ নিচ্ছ, কিন্তু কোয়ালিটির নাম করে একেবারে শূন্য। ওই মেয়েটিই ছিল যাকে জু কিং আগে প্রাণে বাঁচিয়েছিল। সে মাসিকে বলতে লাগলো, আমি এখানে নতুন এসেছি,
হোয়াইট ইলিক্সের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তখনই মাসি তার হাত ধরে ফেলল। সে তাকে বলতে লাগল, আমি তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না, শুধু তার বিনিময়ে তোমাকে আমাকে একটু খুশি করতে হবে। এই কথা বলেই মাসি সেই লোকটির মাথা সরাসরি টেবিলের উপর আছড়ে মারল। ঠিক তখনই দোকানের কর্মচারী তাকে বলল, এখানে অযথা কোনো ঝামেলা তৈরি করো না। এদিকে ঠিক তখনই জু কিং সেখানে পৌঁছে গেল। সে অনেকগুলো স্পিরিচুয়াল কয়েন দিয়ে 2টি হোয়াইট ইলিক্সার কিনে নিল। এই পিলগুলোর সাহায্যে সে নিজের শরীরে থাকা এলিয়েন টেন্টকে দ্রবীভূত করতে পারত। অর্থাৎ এই পিলগুলো তার শরীরে থাকা পয়জন দূর করার জন্য বেশ কার্যকর ছিল। এদিকে মাসি দেখল এই লোকটি ইলিক্সার কিনে নিয়েছে, তাই সে তার টাইগারকে সরাসরি জু কিংয়ের দিকে ছুড়ে দিল। তবে জু কিং সেই আক্রমণটি এড়িয়ে গেল। মাসি তাকে বলল, ছেলে, আমি জানি তুমি কে। তুমি সেই লোক যে সেকেন্ড লেভেলের জয়েন্ট হর্ন পাইথনকে হত্যা করেছিলে। আমিও আমার জীবনে অনেক এমন পাইথনকে খতম করেছি, আর তোমার সাহসকে আমি সম্মান করি। তাই তোমার সঙ্গে কোনো ঝামেলায় যেতে চাই না। শুধু এই ইলিক্সারটা এখানেই রেখে দাও, তাহলেই তুমি জীবিত অবস্থায় চলে যেতে পারবে। নইলে আমি তোমার গলা কেটে ফেলব এবং তারপর তোমার ইলিক্সার দখল করব। এমনকি সেটা তোমার মৃতদেহ থেকেই নিতে হবে। তাই ভেবে দেখো তুমি কি করতে চাও। এদিকে জু কিংয়ের দৃষ্টি ছিল তার গলার দিকে। তবে একই সঙ্গে সে সেখানে উপস্থিত লোকজনের কথাও শুনতে পাচ্ছিল। তারা বলছিল, ফ্যাটি শান আর মাসির সঙ্গে ঝামেলায় জড়ানো বোকামি। সেদিন জয়েন্ট হর্ন পাইথন এই বাচ্চাটাকে মারতে পারেনি ঠিকই, কিন্তু এই দুজন শুধু ইলিক্সারের জন্যই তার প্রাণ নিয়ে নেবে। এদিকে ফ্যাটি শান জু কিংকে বলল, তাড়াতাড়ি নিজের সিদ্ধান্ত নাও। আমার ধৈর্যের বাঁধ প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে। আসলে জু কিংয়ের রক্ত তখন রাগে ফুটছিল। সে সবসময় সম্ভাব্য হুমকিকে নির্মূল করার পক্ষপাতী ছিল। কিন্তু এখানে সমস্যা ছিল দুজন মানুষ, আর সে ছিল একা। তাই শেষ পর্যন্ত জু কিং হোয়াইট ইলিক্সারের পিলটি সরাসরি মাসির হাতে দিয়ে দিল। এটা দেখেই মাসি খুশি হয়ে গেল। সে বলল, বাহ বাচ্চা, তুমি তো বেশ বুদ্ধিমানও। এই কথা বলেই সে অত্যন্ত আদর করার ভঙ্গিতে জু কিংয়ের মুখ ধরে বলল, আজকের পর থেকে আমি প্রতিবার তোমার কাছ থেকেই ইলিক্সার সংগ্রহ করব। যতদিন তুমি ইলিক্সার দিতে থাকবে ততদিনই তুমি বেঁচে থাকবে। এরপর সে নিজের থুতু দিয়ে জু কিংয়ের কাপড় মুছতে মুছতে বলল, আমি তো ভেবেছিলাম তুমি সাহসী, কিন্তু তুমি তো দেখছি বেশ ভীতু। এভাবে জু কিংকে অপমান করার পর মাসি তার বন্ধু ফ্যাটি শানের সঙ্গে সেখান থেকে চলে গেল। সে ফ্যাটি শানকে বলল, আজ রাতে আমাকে প্লেজার হাউসে যেতেই হবে। শিয়াংয়ের কাছে যাওয়ার পর আমার সমস্ত টেনশন দূর হয়ে যায়। তখন ফ্যাটি শান তাকে ঠাট্টা করে বলল, ওখানে গিয়ে একদিন না একদিন তুই অবশ্যই মরবি। আর মরিস না, অন্তত ভেতর থেকে পচে যাবি। ওই প্লেজার হাউসের মহিলা তোকে পুরোপুরি নিজের জালে ফাঁসিয়ে ফেলেছে। এদিকে জু কিং দেখতে পেল তার হাতের উপর থাকা এলিয়েন টেন্ট তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। সেই পয়জনের কারণেই সে যন্ত্রণায় ভুগছিল। জুং মনে মনে বলল, আর মাত্র অর্ধেক দিন এই ব্যথা সহ্য করতে হবে। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় মাসি প্লেজার হাউসের শিয়াংয়ের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে এসেছে। সে তখন পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সে কাউকেই দেখতে পেল না। এরপর মাসির প্রচণ্ড প্রস্রাবের বেগ পেল, তাই সে সঙ্গে সঙ্গেই সেখানকার এক কোণে গিয়ে প্রস্রাব করতে শুরু করল। ঠিক তখনই জু কিং একটি শিকারকে অনুসরণ করা সিংহের মতো নিঃশব্দে মাসির পেছনে গিয়ে পৌঁছে গেল। মাসি চিৎকার করার আগেই জু কিংয়ের ড্যাগার তার গলার এপার ওপার ঢুকে তাকে আহত করে ফেলল। ফলে লোকটির শ্বাসরোধ হয়ে আসার মতো অবস্থায় পড়ে গেল। সে কোনোভাবে কথা বলার চেষ্টা করছিল। ঠিক তখনই জুং তাকে বলল, আমি তোমার গলা কেটে তোমার মৃতদেহ থেকে ইলিক্সার নিয়ে নেব। আসলে এই কথাগুলো মাসিরই ছিল। সে আগে জু কিংকে ঠিক এই কথাগুলো বলেই হুমকি দিয়েছিল। তাই এখন জু কিংয়ের মুখ থেকে একই কথা শুনে মাসি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ল। সে ছটফট করতে করতে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জুং তাকে পেছনের দিকে টেনে নিয়ে গেল। এরপর অন্ধকারের মধ্যে আমরা শুধু মাসির চিৎকারের শব্দ শুনতে পেলাম। সে বলছিল, আমি তো শুধু তোমার সঙ্গে মজা করছিলাম। এরপর কিছুক্ষণ পর জু কিং তার কাজ শেষ করে তার হোয়াইট ইলিক্সারগুলো সংগ্রহ করে নিল। কিন্তু ঠিক সেই সময় সে ফ্যাটি শানকে দেখতে পেল যে তার বন্ধুকে ডাকছিল। তখন জু কিং বলল, ও হ্যাঁ, আর একজন এখনও বাকি আছে। এদিকে সেভেন এল্ডার তার সঙ্গীকে বলছিল, এই নতুন লোকটি অত্যন্ত সম্ভাবনাময় প্রতিভা। যেমন কষ্ট সহ্য করতে পারে, তেমনি লড়াইও করতে পারে। তবে তার মধ্যে যে বিষয়টি আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে সেটা হলো তার নিষ্ঠুরতা। সে এমনভাবে আচরণ করে যেন সে নিজেই মৃত্যুর ব্যবসায়ী। আর সে যে কাজই করে না কেন কোনো নোংরা চিহ্ন রেখে যায় না। সে মাসিকে হত্যা করেছে এবং তার দেহটাও গায়েব করে দিয়েছে। শুধু একটা বিষয় আমি বুঝতে পারছি না, সকালে সে নতুন কাপড় পরেছিল,
তাহলে পরে সে নিজের কাপড় কেন বদলে ফেলল? এরপর আমাদের স্ক্যাভেঞ্জার ক্যাম্পের কবরস্থানের দৃশ্য দেখানো হয়। সেখানে ফিউরিয়াস বিস্টগুলো একে অপরকে শিকার করে রাতের অন্ধকারে নিজেদের ক্ষুধা মেটাচ্ছিল। ঠিক সেই সময় ফ্যাটিশান সেখানে পৌঁছে গেল। সে তার বন্ধু মাসিকে খুঁজছে এমন ভান করে ইচ্ছা করেই ক্যাম্পের বাইরে চলে এসেছিল, আর তাকে শেষ করে দেওয়ার জন্য জু কিংও ছায়ার মধ্যে লুকিয়েছিল। তবে ফ্যাটিশান ইতিমধ্যেই তার উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। সে বলল, তুমি অনেকক্ষণ ধরে আমাকে অনুসরণ করছো, তাই লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, চলো তাড়াতাড়ি বেরিয়ে আসো। তাই জু কিংও সঙ্গে সঙ্গে তার সামনে এসে দাঁড়ালো। ফ্যাটিশান বলল, তুমি মাসিকে হত্যা করেছো, কোনো সমস্যা নেই, এমনিতেও আমি অনেকদিন ধরে তার উপর বিরক্ত ছিলাম, তুমি তো আমাকে তার হাত থেকে মুক্তিই করে দিয়েছ। এখন তোমাকে শুধু একটি কাজ করতে হবে, তুমি মাসির কাছ থেকে যে জিনিসগুলো সংগ্রহ করেছো সেগুলো সব আমার হাতে তুলে দাও। বিনিময়ে আমি তোমাকে অত্যন্ত আনন্দদায়ক একটি মৃত্যু উপহার দেব। অর্থাৎ এই বোকাটা মাসির পরিণতি দেখার পরও বুঝতে পারেনি যে জু কিনের সঙ্গে ঝামেলায় জড়ালে তার জন্য সেটা কতটা ব্যয়বহুল হতে পারে। তখন জু কিং তার সেই নির্মম ভঙ্গিতেই তাকে জবাব দিল, তুমিও তোমার বন্ধুর মতোই মারা যাবে। এই কথা শোনা মাত্রই ফ্যাটিশান দ্রুত নিজের শক্তি সক্রিয় করে নিল। এই লোকটি ছিল চি কন্ডেনসেশনের তৃতীয় লেভেলের একজন কাল্টিভেটর, আর এটা জু কিংয়ের জন্য বেশ বড় একটি সারপ্রাইজ ছিল, কারণ ফ্যাটিশান ইচ্ছা করেই নিজের কাল্টিভেশন লুকিয়ে রেখেছিল। অর্থাৎ এই দুজনের মধ্যে পুরো এক লেভেলের পার্থক্য ছিল। এরপর ফ্যাটিশান জু কিংয়ের ওপর আক্রমণ শুরু করল। সে নিজের বোনাস ব্যবহার করে জু কিংকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু জু কিং তার আক্রমণগুলো এড়িয়ে গেল। এরপর নিজের দ্রুত গতির সাহায্যে প্রথমেই সে ফ্যাটিশানের অস্ত্রের ওপর লাথি মেরে সেটিকে একপাশে সরিয়ে দিল। তবে এতে ফ্যাটিশানের খুব একটা সমস্যা হলো না। যে কাজ সে অস্ত্র দিয়ে করতে পারেনি সেই কাজ সে নিজের ঘুষির মাধ্যমে অবশ্যই করবে। সে জু কিংয়ের ওপর একের পর এক ঘুষি মারার চেষ্টা করতে লাগলো, কিন্তু জু কিং তার প্রতিটি আঘাত ব্যর্থ করে দিল। এরপর তাকে লাথি মারার জন্য জু কিং লাফিয়ে উঠল, তবে ফ্যাটিশান তার পা ধরে তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করল। ঠিক সেই সময় জু কিংয়ের কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা স্পিয়ারটি সরাসরি ফ্যাটিশানের গায়ে আঘাত করল। এতে লোকটি প্রচণ্ড রেগে গেল। সে অত্যন্ত দ্রুত গতিতে জু কিংকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে আসতে লাগল। আর ঠিক সেই মুহূর্তে জু কিং নিজের অবস্থান নিয়ে প্রস্তুত হয়ে গেল। ফ্যাটিশান যখন জু কিংকে ঘুষি মারার চেষ্টা করল, তখন জু কিং শরীর বাঁকিয়ে সেই আঘাত এড়িয়ে গেল এবং সরাসরি নিজের শক্তিশালী ঘুষি বসিয়ে দিল। এতে ফ্যাটিশানের দাঁত পর্যন্ত উপড়ে গেল। মাত্র একটি ঘুষিতেই লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল। সে ভাবতেই পারেনি যে গতকাল আসা এই ছেলেটি তার এমন অবস্থা করে দেবে। তাই সে জু কিংয়ের দিকে দুটি ইনসেক্ট ছুড়ে দিল, যেগুলো এতক্ষণ শানের কানের ভেতরে লুকিয়েছিল। সেই সেন্টিপিড দুটিকে দেখা মাত্র জু কিং পিছনের দিকে সরে গিয়ে নিজের আয়রন স্পিয়ার তুলে নিল। এরপর এক আঘাতেই সে সেই সেন্টিপিড দুটিকে কেটে ফেলল। তবে ততক্ষণে সেই সেন্টিপিডগুলোর পয়জন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই জু কিংয়ের শরীর পচতে শুরু করল। তার হাত ও মুখে অসংখ্য ক্ষত তৈরি হয়ে গেল। এখন সে নিজের মুখ ঢেকে সেই পয়জন প্রতিরোধ করার চেষ্টা করছিল। এদিকে ফ্যাটিশানের সামনে তখন শুধু বিষাক্ত ধোঁয়াই দেখা যাচ্ছিল। সে ভাবতে লাগলো, কে জানে এই লোকটা আসলে কে? নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ড খুবই রহস্যময়। লোকটি স্পষ্টতই চি কন্ডেনসেশনের দ্বিতীয় লেভেলে ছিল, কিন্তু তারপরও সে আমাকে এতটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। অবশ্যই এর আগে সে অনেক মানুষকে হত্যা করেছে, তাই তার সঙ্গে মোকাবিলা করা সহজ হবে না। আমার কাছে একটি ঘোস্ট ফেস স্করপিয়ন ভেনাম আছে, যেটা খুব দ্রুত আমার পোটেনশিয়ালকে স্টিমুলেট করে আমার শক্তি বাড়িয়ে দিতে পারে, কিন্তু এর সাইড এফেক্টও আমাকে সহ্য করতে হবে। আমি এই পয়জনকে এভাবে ব্যবহার করতে পারি না। এদিকে জু কিং সেন্টিপিডের পয়জনের প্রভাব সহ্য করছিল, কিন্তু সে কোনো নড়াচড়া করছিল না। এমনকি ফ্যাটিশানও তার কোনো শব্দ বা নড়াচড়া অনুভব করতে পারছিল না। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্যাটিশান বলল, সম্ভবত ছেলেটা মারা গেছে, আমি তো অযথাই তাকে ইউনিক আর শক্তিশালী ভেবে বসেছিলাম। ঠিক তখনই সেই বিষাক্ত ধোঁয়ার মধ্যে থেকে জু কিং অত্যন্ত দ্রুত গতিতে বেরিয়ে এলো। ফ্যাটিশান কিছু বুঝে ওঠার আগেই জু কিং বাতাসে লাফিয়ে উঠে নিজের আয়রন স্পিয়ারটি সরাসরি তার খুলি ভেগ করে ঢুকিয়ে দিল। দৃশ্যটি সত্যিই অত্যন্ত নির্মম ছিল। আর এভাবেই জু কিং তার দুই শত্রুকেই হত্যা করল। সে মনে মনে ভাবল, ভাগ্য ভালো আমার কাছে পার্পল অ্যামিথিস্ট ছিল, তা না হলে আজ আমি নিশ্চিতভাবেই মারা যেতাম। এরপর সে ফ্যাটিশানের স্করপিয়ন ভেনামটিও তুলে নিল। সে জানত ফ্যাটিশান মারা যাওয়ার আগে এটিকে ধ্বংস করতে যাচ্ছিল, অর্থাৎ এটি নিশ্চয়ই খুবই বিশেষ কোনো লাইফ সেভিং ম্যাজিক্যাল ট্রেজার। এরপর ফ্যাটিশানের মৃতদেহটিও ধোঁয়ায় পরিণত হয়ে বাষ্পের মতো মিলিয়ে গেল। কিছুক্ষণ পর সেভেন্থ এল্ডার সেখানে পৌঁছে গেল। সে বলল, এখন আমি বুঝতে পেরেছি ওই বাচ্চাটা কেন আবার পুরনো কাপড় পরে নিয়েছিল। সম্ভবত সে জানত যে আজ তাকে রক্তপাত করতেই হবে, আর এই দুটো নমুনাকে হত্যা করার সময় সে নিজের নতুন কাপড় নষ্ট করতে চায় না। তখন তার জুনিয়র বলল, এই লোকটি সত্যিই বুদ্ধিমান, তবে আমার আফসোস হচ্ছে এই কারণে যে সে মাত্র দুজন মানুষকে হত্যা করেই শান্ত হয়ে গেল। এদিকে জু কিং আবার ক্যাম্পে ফিরে এলো। সে দেখল কিছু মানুষ নিজেদের মধ্যেই মারামারি করছে, কিন্তু সে চুপচাপ সেখান থেকে চলে গেল। তাদের মধ্যে কেউই জু কিংয়ের সঙ্গে লড়াই করার সাহস রাখত না। এরপর বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই জু কিং প্রথমে রক্তবমি করল। একই সময় সে দেখতে পেল মিস্টার লেই খাবারের টেবিল সাজিয়ে রেখেছেন। তিনিও অধীর আগ্রহে জু কিংয়ের ফিরে আসার অপেক্ষা করছিলেন। এর সঙ্গেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই, নিজের যত্ন নেবেন।